আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারটি শুরু করব। আয়তঘন অর্থাৎ রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড অথবা একে খুব সহজ করে বলে কিউবয়েড। তো রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড কথাটাতে এই যে প্যারালেলোপিড এইটার মানে আমাদের জানা উচিত। এই প্যারালেলোপিড মানে হচ্ছে প্যারালেলোগ্রাম থেকে এসছে। প্যারালেলোগ্রাম হচ্ছে সামান্তরিক। তো এই হচ্ছে একটি সামান্তরিক আকারের চিত্র বা সামান্তরিক আকারের এই ক্ষেত্র, আর এটিও একটি সামান্তরিক আকারের একটা প্লেট। তো সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ও সমান্তরাল, কিন্তু কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, যে কোনো কোণের পরিমাপ যে কোনো কিছু হতে পারে। তো এইরকমই কতগুলি সামান্তরিক আকারের প্লেটকে যখন একে অপরের উপর বসিয়ে দেব, তখন যে ঘনকাকার বস্তু তৈরি হবে, যে ত্রিমাত্রিক বস্তু তৈরি হবে, সেটাকেই বলা হবে প্যারালেলোপিড। তো তার আকার খানিকটা হবে এই রকম, দেখতে খানিকটা এরকম হবে। আমরা ছবিটা এইভাবে এঁকেছি। তো আমরা এই যে কথাটা ব্যবহার করলাম যে ত্রিমাত্রিক, এই ত্রিমাত্রিক যে কথাটা ব্যবহার করলাম, বা আমরা বললাম যে এই যে সামান্তরিক আকারের ক্ষেত্রটা আছে, এর উপরে একটার উপরে আরেকটা যদি আমরা এরকম থাকে সাজিয়ে দিই কতগুলি সামান্তরিক আকারের ক্ষেত্র, তাহলে যে ক্ষেত্র তৈরি হবে তাকে বলা হচ্ছে প্যারালেলোপিড। তার মানে এই যে সামান্তরিক, এটা কিন্তু দ্বিমাত্রিক বস্তু। তাহলে এখানে আমরা একটা লিঙ্কেজ করছি বা লিঙ্কেজ পাচ্ছি কি না, দ্বিমাত্রিক বস্তু থেকেই আমরা কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু পাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আসলেই আমরা যদি একটু কল্পনা করি বা ভাবি, তাহলে বুঝতে পারবো যে এক একটা বস্তু থেকেই, মানে এক একটা মাত্রিক অবস্থা থেকে আরেক মাত্রিক অবস্থায় খুব সুন্দরভাবে আমরা বিচরণ করতে পারি। তো তার আগে জানি যে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক এই যে বলছি, এগুলো মানে কি। ত্রিমাত্রিক হলো যে সমস্ত বস্তুর আকারকে, মানে সাইজকে ডিফাইন করতে বা সংজ্ঞায়িত করতে তিন দিকের দৈর্ঘ্যের প্রয়োজন হবে, তাকেই ত্রিমাত্রিক। একইভাবে তাহলে দ্বিমাত্রিক হচ্ছে যে সমস্ত বস্তুর আকারকে সংজ্ঞায়িত করতে কেবলমাত্র দুটি দিকের দৈর্ঘ্যের প্রয়োজন হবে, তাদেরকেই দ্বিমাত্রিক বস্তু বলা হবে। একইভাবে একমাত্রিক হচ্ছে যে সমস্ত বস্তুর আকারকে ডিফাইন বা সংজ্ঞায়িত করতে একদিকের দৈর্ঘ্যের প্রয়োজন হয়, তাকেই একমাত্রিক বস্তু। এরকমভাবে শূন্যমাত্রিক। আমরা এক এক করে উদাহরণ দিয়ে যাচ্ছি। শূন্যমাত্রিক বস্তু বলতে একটিই আছে, সেটি হচ্ছে বিন্দু। বিন্দুর কোনো আকার নেই, মানে তাকে মাপা যাবে না, কেবলমাত্র তার অবস্থান আছে, একটা কাল্পনিক অবস্থান। এবারে খেয়াল করো যে কতগুলি এইরকম অসংখ্য বিন্দুকে যদি পাশাপাশি বসিয়ে দেওয়া যায়, তাহলে যে জিনিসটি তৈরি হবে সেটা কিন্তু রেখা। সেটা রেখাটা বক্র হতে পারে বা সরল হতে পারে। তো রেখা সরল হবে কখন? যখন বিন্দুগুলি একটি সরল রৈখিক বরাবর অবস্থান করে। এখানে সরল রৈখিকের সংজ্ঞা বলতে আমরা এভাবে বলতে পারি, যখন অসংখ্য বিন্দুকে একসাথে পাশাপাশি বসানো যায় বা একটা বিন্দুকে গতিশীল করানো, একই ব্যাপার। তার যে সঞ্চারপথ বা যে চলন পথ তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের রেখা। তো ওই যে একটা বিন্দুকে গতিশীল করাচ্ছি, যদি কোনো দিক পরিবর্তন না করে যে পথে গতিশীল হয়, সেটাই হচ্ছে সরল রেখা। এবার ভাবো, কতগুলি সরল রেখাকে যদি আমি পাশাপাশি আবার বসিয়ে দিই, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু তল। খেয়াল করো, এই যে মাদুর তৈরি হয় আমাদের গ্রামে ঘরে, যারা আমরা মাদুর দেখেছি, সেখানে মাদুর কাঠি দিয়েই মাদুর তৈরি হয়। এই যে মাদুর কাঠিগুলোকে পাশাপাশি বসিয়েই কিন্তু মাদুরটি তৈরি হয়। তা মাদুর হচ্ছে একটি তল, আর মাদুর কাঠিকে যদি আমরা এখানে সরল রেখা ভাবি, তাহলে দেখো অসংখ্য সরল রেখা যদি, মানে অনেকগুলি সরল রেখা যদি আমরা পাশাপাশি বসাই, তাহলে যে জিনিসটি তৈরি হবে সেটা হচ্ছে তল। এবার সেই তল কেমন হতে পারে? সে আয়তক্ষেত্রাকার হতে পারে, সামান্তরিক আকারের হতে পারে, বর্গক্ষেত্রাকার হতে পারে, রম্বস আকারের হতে পারে। এগুলো বিভিন্ন নোন শেপ আমরা জেনেছি এবং এই সমস্ত চিত্র নিয়ে আমরা পড়াশোনা করেছি এবং সেখানে তাদের ক্ষেত্রফল, পরিসীমা এগুলো নির্ণয় করেছি।
এইবারে কল্পনা করো কতগুলি আয়তক্ষেত্রকে যদি একে অপরের উপর বসিয়ে দেওয়া যায় তাহলে যে জিনিসটি তৈরি হবে সেটি একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। তাহলে আমরা এলাম কি শূন্যমাত্রিক বিন্দু, সেই শূন্যমাত্রিক থেকে একমাত্রিক এলাম কি সরলরেখা বা বক্ররেখা, সেই একমাত্রিককে থেকে অসংখ্য একমাত্রিককে এরকম পাশাপাশি বসালাম, সেখান থেকে এলাম তল, সেটা কি হলো দ্বিমাত্রিক বস্তু হলো। সেই তল বিভিন্ন প্রকারের আমরা নোন যে সমস্ত শেপ, যে ইম্পর্ট্যান্ট শেপ সে সম্পর্কে পড়াশোনা করেছি, সেই দ্বিমাত্রিক বস্তুগুলো আবার একে অপরের উপর চাপিয়ে চাপিয়ে যে জিনিসটি তৈরি হলো, যে ঘনকাকার বস্তু তৈরি হলো, সেটা কিন্তু ত্রিমাত্রিক বস্তু। তো আয়তক্ষেত্রাকার এরকম কতগুলি তলকে যদি একে অপরের উপর বসিয়ে দেওয়া যায় কি হতে পারে, একটা বাক্সের আকার হতে পারে। এই সমস্ত ঘনকাকার বস্তু হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। তাহলে পরপর এক এক মাত্রিক থেকে আরেক মাত্রিক আমরা বেশ সুন্দরভাবে বিচরণ করছি বা করতে পারি। তো বেসিক্যালি এই ত্রিমাত্রিক বস্তুর পরের যে বস্তুর ধারণা আমাদের আসতে পারে সেটা হচ্ছে চতুর্মাত্রিক বস্তু বা ফোর্থ ডাইমেনশন। কিন্তু আমরা এই ইউনিভার্সে এই ফোর্থ ডাইমেনশনের কল্পনাই করতে পারছি না, বা কোনো অবজেক্ট বা কোনো বস্তু আমাদের হাতে ছোঁয়ার মানে নাগালের মধ্যে নেই, আমাদের কল্পনাতেই আসবে না। একমাত্র বিজ্ঞান এটাকে কল্পনা করতে পেরেছে এবং আরও অনেক মাত্রিক বস্তুর মাত্রার ধারণা এবং তার সম্পর্কে বিভিন্ন কাজকর্ম বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিচার বিশ্লেষণ হচ্ছে বা হবে। তাহলে এইটা হচ্ছে প্যারালেলোপিড। এই প্যারালেলোপিড মানে কতগুলি সামান্তরিক আকারের ক্ষেত্র যদি একে অপরের উপর সমান মাপের ক্ষেত্র হবে, একে অপরের উপর বসে যায়, বসে যে ক্ষেত্র মানে যে ঘনবস্তু তৈরি করে সেটা হচ্ছে প্যারালেলোপিড। তাহলে এর সংজ্ঞা কীভাবে বলতে পারি? সংজ্ঞা এভাবে বলতে পারি, যে সমস্ত ঘনবস্তুর বিপরীত তলগুলি সামান্তরিক আকার ক্ষেত্রের। এবং তাহলে এই প্যারালেলোপিডের সংজ্ঞা আমরা কীভাবে বলতে পারি? প্যারালেলোপিডের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে সমস্ত ঘনবস্তুর বিপরীত তলগুলি হচ্ছে সামান্তরিক আকার ক্ষেত্রের, তারাই হচ্ছে প্যারালেলোপিড। তাহলে আয়তঘন কাকে বলা হবে? রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড। রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড হচ্ছে সেই সমস্ত প্যারালেলোপিড যাদের সন্নিহিত তলগুলি 90 ডিগ্রি। এই সন্নিহিত তলটা যদি হেলে না থাকতো, একটা তল আরেকটা তলের সাথে যে কোণ করছে সেটা যদি একটা অন্য 90 সমকোণ না হয় তাহলে হচ্ছে প্যারালেলোপিড, আর যদি সমকোণ হয়ে যায় তাহলেই হচ্ছে রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড। এই রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড বিশেষ বিশেষ বস্তু যেমন আছে ইট, আলমিরা, তারপরে মোবাইল, বাক্স, যা কার্টুন বাক্স যেগুলোতে আমাদের মালপত্র বহন করা হয়, তো এই ধরনের বস্তুগুলোকে রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড বা এক কথা মানে ছোটো কথায় বলা হয় কিউবয়েড। তো আজকে আমরা এই কিউবয়েডের বা রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড বা আয়তঘন যাই বলো না কেন, তার যে সমস্ত বিভিন্ন পরিমাপযোগ্য যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। একটা আয়তঘন যখন আমরা গাণিতিকভাবে এর একটা চিত্র আঁকবো তখন হচ্ছে তার ছবি হচ্ছে এরকম হবে। তো সেই আয়তঘনের একটা পাশের দৈর্ঘ্য যেটা লম্ব দৈর্ঘ্য লম্বা সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর এক পাশের দৈর্ঘ্যকে বলা হচ্ছে প্রস্থ, আর যেটা উচ্চতা আর একটা দৈর্ঘ্য হচ্ছে সেটা উচ্চতা। এই আয়তঘনকে এই তিনটে দিকের দৈর্ঘ্যর দ্বারাই কিন্তু এর আকারকে ডিফাইন বা সংজ্ঞায়িত করা যাবে। একদিক হচ্ছে দৈর্ঘ্য, তার নাম একদিকে দৈর্ঘ্যের নাম দৈর্ঘ্য, অপর দিকে দৈর্ঘ্যের নাম প্রস্থ, আরেক দিকে দৈর্ঘ্যের নাম উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি জিনিস আছে, এই তিনটি পরিমাপ আছে। তো এই পরিমাপগুলোকে আমরা যদি চলসংখ্যা দিয়ে ধরি তাহলে আমরা বলে থাকি দৈর্ঘ্যের দিক হচ্ছে এল ইউনিট, মানে দৈর্ঘ্যের দিকের যে দৈর্ঘ্য তাকে বলা হচ্ছে এল ইউনিট বা এল একক। প্রস্থের দিকের দৈর্ঘ্য হচ্ছে ব্রেডথ থেকে এসছে বি ইউনিট বা বি একক। আর উচ্চতার দিকের দৈর্ঘ্যের যে পরিমাপ তাকে যে চলসংখ্যা দিয়ে আমরা ধরছি তাকে আমরা বলছি যে এইচ, মানে এইটা সেটা হচ্ছে এইচ ইউনিট বা এইচ একক। দৈর্ঘ্য লেন্থ ফর এল, প্রস্থ ব্রেডথ বি অ্যান্ড হাইট ফর এইচ। তো এই আয়তঘনের সম্পর্কে আমরা কি কি পেতে পারি? এই আয়তঘনের আগে দেখে নিই যে কটি তল আছে। এরকম যে এক একটা তল, এই তলটা আয়তক্ষেত্রাকার, এরকম আয়তক্ষেত্রাকার কটি তল আছে না, আয়তক্ষেত্রাকার মোট 6টি তল আছে। কল্পনা করে দেখো এই যে বাক্সটা আছে, এই বাক্সটাকে যদি আমরা খুলে ফেলতাম
তাহলে মোট কয়টি তল পেতাম? না, এই দিকের যে অংশটা, এই দিকের যে তলটা, এটা 1 নম্বর তল। ঠিক এর বিপরীত দিকের উপাসের তলটি যেটাকে দেখা যাচ্ছে না সেটাতে 2 নম্বর তল। আবার এই দিকের এই যে তলটি, এটি হচ্ছে 3 নম্বর তল। এর ঠিক বিপরীত দিকে যেটিকে দেখা যাচ্ছে না সেটা 4 নম্বর তল। একেবারে নিচে যে তলটি আছে সেটি 5 এবং এই উপরের এটি হচ্ছে 6। মোট 6টি তল আছে। তাহলে তল সংখ্যা ইংরেজিতে বলে ফেসেস। ধার সংখ্যা, নাম্বার অফ এজেস। এই ধার সংখ্যা বলতে এই যে সরল রেখাটা আছে, এই যে ধার মানে দুটি তলের সংযোগস্থল যে সরল রেখা তাকে বলা হচ্ছে ধার। এরকম ধার কটি আছে? না, এটি 1টি, 2টি, 3টি, 4টি, মানে এই তলের জন্য 4টি। সেই পিছনের যে তল তার জন্য 4টি, তাহলে টোটাল 8। এই দিকের এই তলটির জন্য এটাও ধরে নিয়েছি, এটাও ধরে নিয়েছি, তাহলে এইটা ধরে নিই, তাহলে 8, 9 আর এদিকে 4, 10। পেছনের তলের জন্যও এই তল আর সেদিকের তলটাও ধরে নিয়েছি, শুধু এই দুটি তল উপরের আর নিচে ধরা হয়নি, তাই 11, 12। আর নিচের যে তলটি আছে তার সমস্ত ধারই গোনা হয়ে গেছে, তাই মোট ধার সংখ্যা হচ্ছে 12। এবার হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা, নাম্বার অফ ভার্টিসেস। একটা সিঙ্গুলারে একে বলে ভার্টেক্স আর প্লুরালে বলে ভার্টিসেস। তো শীর্ষবিন্দু বলতে বোঝায় এই যে 3টি তল এক জায়গাতে মিট করেছে, সেটা হচ্ছে একটা বিন্দু, সেই বিন্দুটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তো এরকম শীর্ষবিন্দু কটি আছে? না, শীর্ষবিন্দু আছে 1টি, 2টি, 3টি, 4টি। এদিকে আছে 5টি, 6টি, 7টি, একেবারে সেদিকের কোণে এই দিকটা ভেতরে আছে 8টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা মোট 8। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই যে তলগুলির একটা নামকরণ করে দিচ্ছি। তো আমাদের একেবারে যে তলটাকে আমরা দেখতে পাচ্ছি সেই তলের নাম বলছি ফ্রন্ট ফেস বা FF। এই ফ্রন্ট ফেসের ঠিক উল্টো দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটাকে আমরা বলছি ব্যাক ফেস। এই যে আমাদের ডান দিকে যে তলটি আছে তাকে আমরা বলছি রাইট সাইডের ফেস, রাইট ফেস, RF। ঠিক বাম দিকে যে তলটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না সেই তলটিকে বলা হচ্ছে লেফট সাইডের ফেস বা LF। আর এই যে উপরের যে তলটি এটিকে আমরা বলছি আপার ফেস বা UF। একেবারে নিচে যে তল সেটাকে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না তাকে আমরা বলছি বটম ফেস বা BF। তো এখানে দুটো নামই একই হয়ে যাচ্ছে, তাই আমরা এই নামটাকে চেঞ্জ করছি, এটাকে বলছি বটম ফেস না বলে এটাকে বলছি গ্রাউন্ড ফেস, একেবারে গ্রাউন্ড লেভেলের যে ফেস, সেই জন্য এর নামকরণটা চেঞ্জ করে বলছি GF বা গ্রাউন্ড ফেস। তাহলে সব নামগুলোই আলাদা হলো এবং এইভাবেই তোমরা চিনে রাখবে। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ফেস, এটা একেবারে ফ্রন্ট ফেস। এর ব্যাক সাইডে যেটা পিছন দিকে আছে সেটাকে বলা হচ্ছে ব্যাক ফেস, ব্যাক সাইড ফেস BF। ডান দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে RF, রাইট সাইডের ফেস। বাম দিকে যেটা আছে লেফট সাইডের ফেস। উপরের যে ফেসটা আছে সেটাকে বলা হচ্ছে আপার ফেস, আর নিচের যেটা আছে গ্রাউন্ড ফেস। এবারে আসি এর প্রত্যেকটি তলের ক্ষেত্রফল। এখন প্রত্যেকটি তলই তো আয়তক্ষেত্রাকার, তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রফলের যে সূত্রটা হবে সেটা আয়তক্ষেত্রের সূত্র থেকেই আসবে। তাহলে FF তলের ক্ষেত্রফল কত হবে? FF, দেখো FF তলের দৈর্ঘ্য কোনটি? এইটি হচ্ছে দৈর্ঘ্য, এটি হচ্ছে প্রস্থ। কিন্তু এই যে প্রস্থ বলছি এইটাকে আমরা কিন্তু যেটা এই তলের দৈর্ঘ্য সেটা হচ্ছে আমি নাম দিয়েছি L, আর যেটি এই তলের প্রস্থ বলছি সেটি আসলে H। তাহলে FF তলের ক্ষেত্রফল হবে L গুণ H বর্গ একক। এবারে ব্যাক ফেস যেটা আছে পেছনের দিকে যে তল তার ক্ষেত্রফল, পেছনের দিকে তলের ক্ষেত্রফলও কিন্তু একই হবে, L গুণ H হবে, কারণ সেই তল আর এই তল একই, তার দৈর্ঘ্য এবং প্রস্থ একই। এবার এই যে RF তল আছে, এই যে RF তল মানে রাইট সাইড বা ডান দিকের যে তলটা আমরা দেখতে পাচ্ছি সেইটির ক্ষেত্রফল কত হবে? না, RF তলের ক্ষেত্রফল হবে, এর দৈর্ঘ্য কোনটা? এর দৈর্ঘ্য কিন্তু আমরা যদি বলি এইটা একটু লম্বাটা বেশি মানে উচ্চতাটা বেশি, তাহলে এর দৈর্ঘ্য এখানে আমাদের H। আর প্রস্থ কোনটা? মানে এই চওড়াটা, এই চওড়াটাকে কত ধরেছি? B। তাহলে আমাদের প্রস্থ B আর উচ্চতা বা দৈর্ঘ্য H, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে? B গুণ H। একইভাবে এর যে উল্টো দিকের মানে বাম দিকের যে তলটি আছে তারও ক্ষেত্রফল একই হবে, তাহলে LF তলের ক্ষেত্রফল হবে B গুণ H বর্গ একক। এবারে আসি উপরের যে তল UF তল, UF এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এখানে কত? L, প্রস্থ এখানে কত? B, যেটা আমাদের ব্রেডথ বা B ধরেছিলাম চওড়াটা, তাহলে হবে L গুণ B।
বর্গ একক। একইভাবে এর নিচের যে তল একেবারে গ্রাউন্ড ফেস, সেই GF তলের ক্ষেত্রফল হবেও একই L গুণ B। এবার এই সব তলগুলির মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে, আমরা যোগ করে দেবো। যোগ করলে দেখতে পাচ্ছি এই যে জিনিসটা, এটা দুবার আছে, এটাও দুবার আছে, একই জিনিস দুবার আছে, তাহলে সবগুলি 2 গুণ হবে। তাহলে এটিকে আমরা লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য বর্গ একক। এখন দেখো, এই যে সমস্ত তলগুলির ক্ষেত্রফল পেলাম এবং তার সমস্ত তলগুলির যোগ করলাম এবং একে বললাম যে এটা সমগ্র তলের ক্ষেত্রফল। এখন কোনো প্রশ্নে বলা রইল যে এই বাক্সটি এক মুখ খোলা, তাহলে এই উপরের মুখটা নেই। এই উপরের মুখটা যেহেতু নেই, তাহলে এর যদি তলগুলির ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কত হবে? তাহলে এই যে আপার ফেস মানে UF তল যেটা, সেই তলের ক্ষেত্রফল বাদ দিয়ে বাকি মোট যতগুলি তল আছে তার ক্ষেত্রফলের যোগফলই হবে উত্তর। এইভাবে প্রশ্নে যেমন যেমন বলা থাকবে সেই অনুযায়ী উত্তর আমাদের বের করতে হবে। এবার আসি ঘনফল নির্ণয়ে। এই যে আয়তঘনের ঘনফল পরিমাপ করতে গেলে আমরা একটা কথা ভাবতে পারি যে একটা বিশেষ মাপের কোনো একটা মাপের আয়তক্ষেত্রকে সমান মাপের কতগুলি আয়তক্ষেত্রকে যদি আয়তক্ষেত্রাকার প্লেটকে যদি একে অপরের উপরে থাকিয়ে সাজিয়ে দেওয়া যায়, তবে যে ঘনকাকার বস্তুটি হয় সেটাই তো আয়তঘনকার বস্তু। তাহলে ওই প্রত্যেকটি আয়তক্ষেত্রে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে সেটা গুণিতক যতগুলি আয়তক্ষেত্রকে সাজিয়েছি সেটাই হচ্ছে আমাদের ঘনফল হবে। তাহলে প্রত্যেকটা প্লেটে কী পরিমাণ পদার্থ আছে সেটা কিভাবে পাওয়া যায়? সেটা ওই প্লেটের ক্ষেত্রফলের দ্বারাই পাওয়া যায়। ক্ষেত্রফল বলতে আমরা জানি ওই ক্ষেত্র জুড়ে বা ওই অংশ জুড়ে বা ওই রিজিয়নে যে পরিমাণ পদার্থ আছে সেটাই হচ্ছে ক্ষেত্রফলের পরিমাপ। তাহলে প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? না দৈর্ঘ্য গুণ প্রস্থ L গুণ B। এবং এটি কতগুলি আছে? না ততগুলি থাকবে হাইট, ওইগুলি তো হাইট বা উচ্চতাকে ডিফাইন করছে। যত বেশি একে অপরের উপরে যতগুলি আয়তক্ষেত্র রাখবো তত হাইট বেশি হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ H, এটি হবে, এটা হচ্ছে একক হচ্ছে ঘন একক, এটি হবে আয়তঘনের ঘনফল। এবার আছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ হচ্ছে সেটাই কোনো একটা শীর্ষবিন্দু থেকে ঠিক তার বিপরীত দিকের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত যে সরল রেখাংশ তার দৈর্ঘ্য। তো এখানে BH একটি কর্ণ, এরকম আরও অনেক কর্ণ আছে। A থেকে G পর্যন্ত যে সরলরেখা টানা যাবে সেটাও একটি কর্ণ হবে, বা D থেকে F পর্যন্ত যে সরলরেখা টানা যাবে সেটাও একটি কর্ণ হবে, এবং C থেকে E পর্যন্ত যে সরলরেখা টানা যাবে সেটাও একটি কর্ণ হবে। এখন এই কর্ণের দৈর্ঘ্য কত হবে কীভাবে বের করব? এবার একটু কল্পনা করে দেখো, যদি তুমি এখন ঘরে বসে থাকো তাহলে তোমার ঘরের কোনো একটি কর্নার বা কোণ থেকে এরকম একটি একেবারে ভূমিতে যে দৈর্ঘ্য বরাবর যে দাগ গেছে, প্রস্থ বরাবর যে দাগ গেছে এবং উচ্চতা বরাবর যে দাগ গেছে, এই অনুযায়ী যদি কর্ণ কথা ভাবো তাহলে এই সরলরেখার দৈর্ঘ্যটাই হবে কর্ণ। এবং তুমি এই কর্ণকে ধরে এই কর্নার দিয়ে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের কল্পনা করতে পারো। তো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজাকার ক্ষেত্রের এইটি হচ্ছে অতিভুজ, এইটি হচ্ছে যেটা একটা কাল্পনিক রেখা টানা হয়েছে। এই কাল্পনিক রেখাটা আসলেই তোমার বাড়ির এই যে মেঝে, যেটা আয়তক্ষেত্রাকার দেখতে, সেই মেঝের কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে ওই ত্রিভুজের এই ভূমির দৈর্ঘ্য। আর ওই ত্রিভুজের এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার বাড়ির উচ্চতা। তাহলে তোমার এই যে এটা, এবং এটা সমকোণী ত্রিভুজ অবশ্যই। এই সমকোণী ত্রিভুজের এই যে লম্বের দৈর্ঘ্যটা মানে যেটা বাড়ির উচ্চতা সেটা তোমার জানা আছে, সেটা কত? H। এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এবং আরেকটা জিনিস, যেটা এই যে ওই কর্নার থেকে এই বিন্দু পর্যন্ত যে কাল্পনিক রেখা টানা হয়েছে যেটা হচ্ছে তোমার বাড়ির মেঝের কর্ণের দৈর্ঘ্য, সেইটি আমরা বের করতে পারবো কিভাবে? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয় না √, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্য কত? L স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা হচ্ছে একক। কেন? যদি একটু ভাবো তাহলে দেখবে যে এই যে আয়তক্ষেত্রের এই কর্ণ হচ্ছে, এই কর্ণ এবং একটি এই যে দুটি ধার, এই দুটি ধার নিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে B আর ভূমি হচ্ছে L। তাহলে অতিভুজ কত হবে না অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ হবে √, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই যে সমকোণী ত্রিভুজ যেটা BHD
সেটা আমরা পেয়ে গেলাম। তার লম্ব পেলাম কত এইচ, আর ভূমি পেলাম কত √L² প্লাস বি স্কোয়ার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে না, অতিভুজের দৈর্ঘ্য হবে ভূমি লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে এই √L² প্লাস বি স্কোয়ার, তার স্কোয়ার করে দিলাম। তাহলে এইটা হবে BH² সমান এত, সমান হবে তাহলে H² প্লাস রুট উঠে যাবে, তাহলে L² প্লাস বি স্কোয়ার সমান হবে L² প্লাস বি স্কোয়ার প্লাস H²। অতএব তাহলে BH হবে, BH সমান হবে √L² প্লাস বি স্কোয়ার প্লাস H²। এটি হবে একক এবং এটি হবে কর্ণের দৈর্ঘ্য। তার মানে কর্ণের দৈর্ঘ্য হবে সমান, আমি সমান লিখছি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার।